গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। আমার শ্বশুরের যে 4 দিনের মিলাদ হয়েছিল, সেখানে আপনাদের বলছিলাম যে আমি অনেক অসুস্থ, আমার মাইগ্রেশনের সমস্যা ছিল। সরি, আমি প্রেসার কুকারে মাংস চড়াইছি, এটার জন্য শব্দ আসতেছে, একটু ওয়েট করেন। তো এই যে দুইটা পিস দেখতেছেন, এটা কিন্তু আমার শাশুড়ি আম্মুর। আমার শাশুড়ি মাকে আমার মেজোতে আবার গিফট করছে ওনার। এটা কি সুন্নতি জামা বানায় দেওয়ার জন্য। তো এই যে এটার সাথে পায়জামা হচ্ছে এটা, আর এটার সাথে পায়জামা হচ্ছে এটা। আর এই ওড়নাগুলো কিন্তু আমার শাশুড়ি মার কাছেই, আমি ওড়নাগুলো আনি নাই, যেহেতু ওড়নাটা কর্নার শিলানো হয়ে আছে। তো আমার শাশুড়ি বললো আমাকে সুন্নতি জামা বানায় দেওয়ার জন্য। তো যেহেতু সুস্থ হয়ে গেছি, তো ভাবলাম বানিয়ে দেই। আর আমার থাম্বনেইলে দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে আমার পুরো কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তো আমি কাপড়টা কাটবো, আর আপনাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব যে ঘরের বড় অসুস্থ হলে শ্বশুরবাড়ির মানুষদের রূপ দেখা যায়। কী রূপ দেখা যায় সেটা আমি আপনাদের বলতেছি। আসলে রূপের কথা বলতে কি কেউ নেগেটিভভাবে নেবেন না। আমি জাস্ট আপনাদের বলতেছি, আমি যখন অসুস্থ হয়েছি তখন কিন্তু আমার শাশুড়ি মা জানতো না যে আমি অনেক অসুস্থ। তো আমি প্রায় 2-3 দিন যাবৎ নিচে যাচ্ছিলাম না। তো নিচে না যাওয়ার কারণে আমার শাশুড়ি মা উপরে আসলো রাত্রিবেলা, বাচ্চার আব্বার জন্য তরকারি নিয়ে আসছে। তা এসে দেখতেছে যে আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, আমি অনেক অসুস্থ। আমি প্রায় 3-4টা কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি, মানে আমার অনেক একদম শরীর ঝাঁকিনি উঠতেছিল। আমার গলা ব্যথা, মাইগ্রেশনের ব্যথা, গলার ভিতরে কি হয়েছে বলতে পারি না, কিছু খাইতে পারি নাই, গিলতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই, কথাও বলতে পারিনি। সরি, আমার কথাটা এখন একটু আস্তে আসতেছে, আপনারা প্লিজ একটু ভলিউম বাড়ায় আমার কথাগুলো শুনবেন। আর অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না। আমি কাপড়টা কাটবো আর আপনাদের সাথে কথা বলবো যে ঘরের বউরা, আমি তো আগেই বললাম যে ঘরের বউরা অসুস্থ হলে শ্বশুরবাড়ির লোকেরা কে কেমন ব্যবহার করে সেটি আমি আপনাদের কাছে আজকে বলবো। তো যাই হোক, আমার শাশুড়ি মা যখন আইসা দেখলো যে আমি অনেক অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, তখন আমার শাশুড়ি মা কী করলো, আমাকে দেখলো, দেখার পরে বাচ্চার আব্বাকে বললো যে ওরে এটাই না খাওয়া, ওরে এটাই না খাওয়া। তো যাই হোক, যা বলার উনি বলে নিচে চলে গেল। পরপর দিন সকালবেলা উনি আয়সা, মানে কি বলবো, এই কয়েকদিন আমি প্রায় আব্বার মিলাদ হয়েছে মেবি এই জানুয়ারি 4 তারিখে, আজকে প্রায় 16-17 তারিখ। আমি একটু ভিডিওটা স্কিপ করছিলাম, তার কারণ হচ্ছে এই যে আমার শাশুড়ি মার যে কাপড়ের মাপটা এখানে কিন্তু লেখা আছে, আমি এটি খুঁজতেছিলাম, কারণ ওনার মেজারমেন্ট দিয়ে আমার কাপড়, আমি যেহেতু ওনার কাপড় আমি তৈরি করি, তো এই যে আমি এখানে আটকে নিলাম। তো ওর পর দিন সকালবেলা আমার শাশুড়ি মা এসে, বিশ্বাস করবেন, আমার এত খেয়াল রাখছে, এত খেয়াল রাখছে, আমি জানি না যে কোনো শাশুড়ি তার ছেলের বর এত খেয়াল রাখে কিনা। আমি জানি না, আমার মতে হয়তো বা আমি কখনো দেখি নাই, আমার মাকেও দেখছি কিনা আমি জানি না। আমার এত খেয়াল রাখছে, মানে বিশ্বাস করবেন, মনে হচ্ছিল যেন আমি ওনার নিজের মেয়ে। উনি আমাকে ওনার মেয়ের মতো করে এত সেবা করছে, আমাকে উঠা খাওয়ানো, আমার মাথা তেল দিয়ে দেওয়া, আমার গা মুছে দেওয়া, মানে এভরিথিং সব কিছুই আমার শাশুড়ি মা কিন্তু আমাকে করে দিছে। আমি বিশ্বাস করবেন, আমি কিন্তু আমার মার যে অভাবটা ছিল, আমার মা আছে, আমার মাও কিন্তু আমাকে বারবার ফোন দিছে যে মা আমি আসবো কিনা, মা আমি আসবো কিনা। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমার শাশুড়ি মাই আমাকে সব কিছু করতেছে, তো অযথা কেন আমি আমার মারে আইনা কষ্ট দিব। আপনারা হয়তো বলবেন যে শাশুড়ির মার সেবা পাইতেছে, এটার জন্য নিজের মাকে কষ্ট দেয় না। আমার মাও কিন্তু অনেক অসুস্থ, আর উনি কি জানেন, একটু মানে হাবড়ায় যায়, মানে উল্টা পুল্টা ওনার কাজ হয়ে যায়। এটার জন্য ভাবলাম যে কি দরকার খামাকা আমার মার এখানে আইসা। তো যাই হোক, আমার শাশুড়ি মা আমার এত খেয়াল রাখছে, এত খেয়াল রাখছে যে আমি আসলে এটা বলার বাহিরে।
আমি আসলে ধন্য যে আমি এরকম একটা শ্বশুরবাড়ি, এমন একটা শাশুড়ি পাইছি। আমার শাশুড়ি কিন্তু এমনি অনেক কষ্টে আছে, কারণ জানেন যে আজকে 15-16 দিন যাবৎ আমার শ্বশুর কিন্তু মারা গেছে। আপনারা কিন্তু মিলাদের ভিডিওটা দেখছেন, আমার শাশুড়িকে কিন্তু আমি দেখাই নাই, কারণ আমি প্রয়োজন মনে করি নাই দেখানো, কারণ যেহেতু এই সময়টা ওনাকে দেখানো ঠিক হবে না। আমার শাশুড়ি মাকে তো এমনি অনেক কষ্টের মধ্যে আছে। উনি যে এই মন ভাঙা নিয়ে যে উনি আমার আমাকে এতটা আমার খেয়াল রাখবে তা আমি কখনো ভাবতেও পারিনি। এখন আপনারাই বলেন, আমার শাশুড়ি আমার অসুস্থ সময় যদি আমার এতটা খেয়াল রাখে, তো উনি যখন অসুস্থ হবে তখন আমার কি করা উচিত? আমার কিন্তু এমনিতেও দায়িত্ব যে আমি আমার শাশুড়ির খেয়াল রাখবো, কিন্তু উনি যখন অসুস্থ হবে তখন কিন্তু আমি এই কথাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবো যে আমার অসুস্থ সময় আমার শাশুড়ি আমার জন্য কি করছে আর আমি ওনার জন্য কি করব, এটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমার শাশুড়ি মা মনে করেন 3 বেলা রান্না করা, 3 বেলা আমার বাচ্চাদের খাবার দেওয়া, বাচ্চাদের খেয়াল রাখা। আমার ছোট বাচ্চাটা কিন্তু জানেন ফারাজ, ও কিন্তু একদমই ছোট, ও কিন্তু নিজে কোনো কিছুই করতে পারে না, কোনো কিছু খেতে পারে না, কোনো কিছুই করতে পারে না। আমার আমার জালের কথায়, আমার যে মেয়ে যা, আপনারা হয়তো অনেকে যা বলেন, আমি জাল বলতেছি, সরি। তো আমার ছোট জায়টা, সরি, আমার মেজো যা না, মেজো যা তো নিচে থাকে, ও যেহেতু জব করে ওর হয়তো ওরকম সময় হয় না, ওরও 3টা বাচ্চা, ওরও বাচ্চা একটা আমারও বাচ্চার থেকে ছোট। ওর কথা নাই বললাম, কারণ ও নিজেই জব করে আইসা অনেক পেরেশানিতে থাকে, আর ও একটু ভারী শরীর, 4 তলায় উঠতে ওর অনেক কষ্ট হয়, ও দোতলায় থাকে, ঠিক আছে। তো এই অবস্থায় আমার যে ছোট যা, ওর নাম শান্তা, আমি শান্তা করেই বলবো ওকে। ও প্রত্যেকটা বার বিশ্বাস করবেন আয়সা ভাবি আপনি চা খাবেন কিনা, ভাবি আপনি কি লাগবে, ভাবি ঘরটা ঝাড়ু দিয়া দেই, ভাবি দেন এটা করে দেই, ভাবি ওইটা করে দেই। আমার বাচ্চাটাকে বিশ্বাস করবেন ও নিজের কাছে নিয়ে চলে গেছে যাতে আমার ডিস্টার্ব না হয়। ওরও কিন্তু ছোট বাচ্চা, ওরও আমার ছেলের থেকে 2.5 মাসের বড়। তো আমার বাচ্চাটাকে ওর বাচ্চার সাথে নিয়ে যায়, খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, সব কিছু আল্লাহর রহমতে ও করছে। তো দেখেন, আমি আজকে অসুস্থ হয়ে পড়ছি দেখে কিন্তু আমি সবাইকে দেখলাম যে আমার প্রতি কে কতটুকু ভালোবাসা আছে। মানুষে কিন্তু বলে যে শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু ছেলের বউদের দেখতে পারে না, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অনেক ভালোবাসে। আজকে ভালোবাসার কারণে হয়তো আমি আজকে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। এই গেল আমার যার কথা। তারপর আসুক আমার দেবরের কথা। আমার দেবররাও কিন্তু আমার অনেক খোঁজ খবর রাখছে যে ভাবি ডাব খাবেন কিনা, ভাবি জুস খাবেন কিনা, ভাবি এইটা, ভাবি সেইটা। আসলে কি বলবো, যে বলার কোনো ভাষা নাই, অনেক খেয়াল রাখছে। সবচেয়ে মেন ক্যাটাগরি হচ্ছে আমার হাজবেন্ড, যে হচ্ছে আমাদের ঘরের ভিলেন। আমার বাচ্চারা বলে যে আমার বাচ্চারা বলে যে ওর বাবা নাকি ঘরের ভিলেন। তো যাই হোক, বাচ্চার আব্বা আমার অনেক সারাদিন সে দোকানদারি কইরা আইসা, যেহেতু দোকানে কর্মচারী নাই, একাই দোকানদারি করে, সারাটা দিন দোকানদারি কইরা আইসা আমারও যে এতটুকু খেয়াল রাখছে, বিশ্বাস করবেন। উনিও আমাকে রাত্রেবেলা আইসা মাথায় তেল দিয়ে দেওয়া, উঠায় খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সেরেন বানায় খাওয়ানো, মানে এভরিথিং, সব কিছুই যতক্ষণ পর্যন্ত মানে আমার শাশুড়িরা ছিল ততক্ষণ তো ওনারাই করছে। তারপরে বাকি সময়টুকু আমার হাজবেন্ড করছে। আমার মেয়েটাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে আমার সাথে, নাইলে কিন্তু আমার কেউ প্রয়োজন পড়তো না। আমার মেয়ে কিন্তু আমার অনেক সেবা করতো। আসলে কি জানেন, বিপদে যে প্রকৃত বন্ধু, সেই কিন্তু আপনাকে বিপদের সময় সাহায্য করবে। আর যে হচ্ছে কি আপনার প্রকৃত বন্ধু না, সে কিন্তু বিপদের সময় কিন্তু আপনার দিকে কোনো খেয়াল রাখবে না। তো যাই হোক, বিপদের সময়ে আমি আমার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি, আমার বাবার বাড়ির লোকের কাছ থেকেও সাপোর্ট পাইছি। আমার ভাইয়ের বউ ইকরা, তারপর আমার আম্মু, আমার ভাই, ফোন দিতে আমার বড় বোন, আমার ভাইগনারা, আমার ভাতিজি, মনে করেন ফোন দিতে আমাকে ত্যক্ত বানায় ফেলছে। মানে আমি যে একটু ঘুমাবো ওদের ফোনে জ্বালায়, আমি একটু মানে ঘুমায় আরাম করতে পারিনি। বারবার খবর নিতেছে, আপি তুমি কেমন আছো, আপি তুমি কি করতেছো, আপি তোমার কোনো সমস্যা হইতেছে কিনা, আপি তোমাকে দেখতে আসবো কিনা। কিভাবে বলবো, তার মধ্যে থাকে না আমাদের বাসায় গ্যাস। আমি এখন মাত্র রান্না চড়াইতে আসছি। আল্লাহর রহমতে আমার শ্বশুর বাড়ির মানুষের সেবায়, আমার বাবার বাড়ির মানুষের, ওনারা হয়তো সেবা করতে পারে না, কিন্তু মন থেকে দোয়া করছে। তো যাই হোক,
ওনাদের দোয়াতে। সরি, আমি একটু আসতেছি। তো চুলার রান্নাটা দেখে আসলাম, কি বলতেছিলাম ভুলে গেছি। তো যাই হোক, এই যে আমি কিন্তু সুন্নতি জামাতে কিন্তু অলরেডি কেটে নিয়েছি। আর এখন আমি যে পিছনে যে সাইডটা, এখানে আমি মেজারমেন্ট করে নিব, যেহেতু সেলাই করতে আমার সুবিধা হয়। তো আমি এক পার্ট সরাই নিব। এই তো পিছনের সাইডটা আমি সরাই রাখবো। এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা আমি সরাই রাখতেছি। আসলে কথা বলতে বলতে কাটছি, আপনাদেরকে তেমন করে শেয়ার করতে পারি নাই। যদি কেউ আমার এই ফুল কাটার ভিডিওটা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে যে আরেকটা ড্রেস আছে আমার শাশুড়ি মার, ওটা যখন আমি কাটবো তখন ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, সামনের পার্ট। এখন এটাকে আমি মেজারমেন্ট করে নিব। মেজারমেন্ট কিছুই না, শুধু সামনের সেলাই আর পিছের সেলাইটা, এই যে সেলাইটা, যে এই সেলাইটার বরাবর আমি নিচে একটা সেলাই দাগ দিয়ে নিব, যাতে আমার দুটো সাইডে সেলাইটা খুব সুন্দরভাবে সমানভাবে বসে। এই সেলাইটা না দিলেও চলবে, সেলাই না, সরি, আসলে আমি তো অসুস্থ, আমি এখনো সুস্থ হই নাই, আমি কথা বলতে পারতেছি না। তাও আজকে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা ভিডিও বানালাম। দাগ দিয়ে দিলাম। এখন আবার এখান থেকে ঠিক এই পর্যন্ত আমি দাগ দিয়ে দিব। এই যে আমার দোনো সাইডে কিন্তু, এই যে দোনো সাইডে দাগ দেওয়া হয়ে গেছে সমান সমান করে। তো এটা আমি কিন্তু আজকে সেলাবো না, যখন আমি সেলাই করব, আমি সুস্থ হয়ে গেলে সেলাই করব, কারণ এটা সেলাই করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার। তো আমি এখন হাতাটা কাটবো। তো এখানে যেহেতু 3.5 গজ কাপড় ছিল, আমার শাশুড়ি মার কাপড়ের লং চলে গেছে 47, প্রায় ওনার মেজারমেন্ট সহ 46 চলে গেছে, এতটুকু কাপড় বাঁচছে। তো আমি এটা দিয়ে হাতা দিব না, এটা দিয়ে হাতা দিলে অনেকগুলা জোড়া পড়ে যাবে। আমার যে সাইডের থেকে যে কাপড়টা বের হয়েছে, এই যে আমি এখান থেকে হাতার কাপড়টা বের করে নিব। এই যে দুই সাইড থেকে আমি এটা বের করে নিলাম। আমি একটু ক্যামেরাটা উপরে উঠে ঘুরে নিলাম, যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। তো আমি আগে এটা বিছিয়ে নিই। আমি কিন্তু অফ ক্যামেরার পিছনে কিন্তু আমি রান্না করে আসছি, রান্নাটা আমি একদম শেষ করে আসছি। বেশি কিছু রান্না করিনি, কালকের জন্য গরুর মাংস রান্না করছি আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আর আজকে রাত্রের জন্য ইলিশ মাছ রান্না করছি, আর ডাল, ভাত, বাস এই খাবার। আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে, আমার একটু ভালো লাগতেছে না, তারপরও আমি করতেছি আপনাদের জন্য। প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন আপনারা, আর কমেন্টে জানাবেন যে এরকম শ্বশুরবাড়ি কার কার ভাগ্যে জুটছে। আসলে খুবই কম মানুষের ভাগ্যে এরকম শ্বশুরবাড়ি জুটে, জানি আমি। যারা ভাগ্যবতী হয় তাদের কপালে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যায়, আমি হয়তো তাদের মধ্যে একজন। তাই আমি এত ভালো একটা শ্বশুরবাড়ি পাইছি। আমি গছ ফিতাটা জানি কোথায় রেখে আসছি, আসলে আমার বললাম না আমার মাথা কাজ করতেছে না। যে গছ ফিতাটা আমি গলাতে করে রান্নাঘরে চলে গেছিলাম। তো এই ফাঁকে কিন্তু ইকরা আমাকে ফোন দিছিল, ভিডিও কল দিছে, ওর সাথে কথা বললাম। আসলে শাশুড়ির ভালোবাসা পেয়ে এত অসুস্থর মাঝেও আমি তার জন্য কাপড়টা তৈরি করে দিতেছি, যাতে সে খুশি হয়। তো আমি হাতাটা 16 ইঞ্চি লম্বা নিব।
এখানে একটা মেজারমেন্ট করে নেব। আমি এখান থেকে কেটে আলাদা করে নিব। আর এই যে টুকরাটা এখান থেকে আমি গলার কাপড় বের করব। আমি যে সাইডে যে জোড়াটা, এই যে সাইডের যে জোড়াটা, এটা আমি কেটে ফেলে দিব, নাহলে একটু মোটা মোটা লাগবে। আসলে কাপড়টা আমি এভাবে নিতে পারতাম, এভাবে নিলে এগুলো ছোটো হয়ে যাবে, 14 ইঞ্চি হয়ে যাবে। আমি এভাবে 16 ইঞ্চি নিচ্ছি। এই যে 16 ইঞ্চি, এইখান থেকে আমি আমার শাশুড়ি মার হাতা যেহেতু 7, তো আমি এখান থেকে 2.5 ইঞ্চি বাড়িয়ে নিব। আর এখানে নিব 2 ইঞ্চি, বেশি নিব না, এই যে 2 ইঞ্চি নিব। আর এখান থেকে নিব আমি 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি না, সরি 10 ইঞ্চি নিতে হবে, কারণ 1/2 ইঞ্চি আমার সেলাইয়ের ভিতরে চলে যাবে, এই 1/2 ইঞ্চি চলে যাবে, তো আমি জন্য এখানে 10 নিব। তো এই যে 10 নিয়ে নিলাম আমি এখানে। আর আমি এখানে মোহরি নিব 6, যাতে উনি যেহেতু নামাজ পড়ে উজু করবে, যাতে হাতাটা উঠে উজু করতে পারে। এই দুইটা আমি, যেহেতু ওখানে আমার স্ট্যান্ড লাগানো মোবাইলের, তাহলে এটা একটু ভারী খাবে, আমি এখান থেকে একটু উঁচা করে নিচ্ছি। হাতা হয়ে গেছে। এখন আমি হাতার যে বগলের শেপটা আছে, এখন ওটা দিব আমি। হয়ে গেছে। এখন আমি কেটে নিব, আমি উপর থেকে কেটে নিব। এই কেটে নিলাম। আর এই যে এখানে একটু বাড়তি রেখে কাটবো। এই তো আমার হাতা কাটা হয়ে গেছে। আর এখান থেকে আমি একটু মেজারমেন্ট করে নিব। আমি এখানে মেজারমেন্ট করে নিতাম, করিনি কেন, যেহেতু এখানে সেলাই হবে, তো সেলাই হলে এটা মেজারমেন্ট কিন্তু এইভাবে এখানে সেলাইতে বসে যাবে, এই জন্য আমি আর এখানে মেজারমেন্ট করলাম না। তো এই আমার হয়ে গেল হাতা। তো এই তো এখানে হাতা আর হচ্ছে কামিজ। আর এখন আমি বের করব গলার কাপড়টা। বেশি না, শুধু এইভাবে করে একটু কেটে নিলেই হবে। এই বাস, এই যে এটা হচ্ছে গলার কাপড়, এখানে আর কোনো কাজ নেই। তো এই কাপড়গুলো আমার আর লাগবে না, আমি এগুলোকে সরাই রাখি। আমার এখানে কিন্তু অলরেডি জামার কাপড় কাটা হয়ে গেছে। এখন আমি পায়জামাটা কেটে নিব। আর অবশ্যই কিন্তু কাপড় কাটার আগে কাপড়গুলো ইস্ত্রি করে নিতে হবে, নাইলে দেখা যাবে যে কাপড়ের মধ্যে একটা ভাঁজ পড়ে থাকে, কুচকায় থাকে, তখন কিন্তু কাপড়গুলো কাটলে বা সেলাই করলে মাপটা অন্যরকম হয়ে যায়। তা আমার শাশুড়ি মা কিন্তু এক ছাটের পায়জামা পরে, উনি মানে কোমরে কুচি দিয়ে পরে না, ওনাকে আমি এক ছাটের পায়জামাই বানিয়ে দিব। উনি যেহেতু
ওনার পায়জামার লং হচ্ছে 39 ইঞ্চি। আমি এখান থেকে একটু হাফ ইঞ্চি বাড়তি রাখবো মুহুরি ভাঙার জন্য। হাফ ইঞ্চি না, আমি 1 ইঞ্চি নিব। এই 1 ইঞ্চি নিলাম মুহুরি ভাঙার জন্য। তারপর আমি এখান থেকে নিব, এখানে আছে 39 ইঞ্চিতে। আমি আগে দাগ কেটে নিব। এই যে 39-এ দাগ দিয়ে নিছি। এখানেও আমি 39-এ দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এখানে আমি সমানভাবে একটা দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে আমি এখানে আবারও রাবারের জন্য 2 ইঞ্চি বাড়তি নিব। কেউ রাবার মোটা হয়, কেউ রাবার চিকন হয়। আমি 2 ইঞ্চি নিতেছি। এই যে 2 ইঞ্চি মেজারমেন্ট করে নিলাম। আসলে আমি ক্যামেরাতে দেখাতে পারতেছি না এই জায়গাটা, কারণ আমার এখানে মোবাইলে স্ট্যান্ড লাগানো, কাপড়টা আসতেছি না। হয়ে গেছে আমার। এখন আমি নিব মিয়ানির মাপটা। আমার শাশুড়ি মার পায়জামার মিয়ানি হচ্ছে 16.5। আমি যে মিয়ানির মাপটা নিব, আমি কিন্তু উপরে দাগ থেকে নিব না, যেহেতু এটা আমার মুড়ায় নিচে চলে যাবে। আমি মুহুরির মিয়ানির মাপটা আমি এখান থেকে নিব। তাহলে আমার মিয়ানির মাপটা হচ্ছে 16.5। এই 16.5তে আমি একটা দাগ দিয়ে নিব। আর আমার পায়চার মাপ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি দিয়ে একটা দাগ দিয়ে নিছি। এখন আমি এই যে এই দাগটা আর ওই যে পায়চাতে দাগটা আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আমি একটু ইয়ে করে দিই। ওই যে দাগটা, এই দাগটার এই দাগটা আমি এখন মিলাই দিব। যেহেতু মুরব্বী মানুষ একটু ঢিলা ঢালাই পড়তে পছন্দ করে, তা আমি আগে উপর থেকে কেটে নিব। উপরে যে সবার উপরে দাগটা দিছি, আমি ওই দাগটাই কেটে নিব। এই দেখেন এতটুকু কাপড় বেঁচে গেছে। এখন উনি যদি রাবার না পরে ফিতা পরতো তাহলে এটা দিয়ে ফিতা হয়ে যেত। যেহেতু উনি রাবার পরবে তো ওই কাপড়টা আমার আর কোনো কাজের না। এখন আমি এখান থেকে কেটে নিব। এখান থেকে জোড়া দেওয়া, আমি জোড়াটাও কেটে নিব। এই তো আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমার আর কোনো কিছু করার নাই। এখন আমি মিয়ানিটা কাটবো। মিয়ানির যে পট্টিটা হয় আমি ওইটা কাটবো। তো এই তো আমি মিয়ানির পট্টিটা এখান থেকে কেটে নিব। এই যে আমি এইভাবে নিই, তাহলে আমার এই জিনিসটা নিচে এসে পড়বে। এটাকে আমি এখানে কিন্তু ওই যে 2 ভাঁজ, এখানে কিন্তু 2 ভাঁজ করা। এই যে 4 ভাঁজ করে নিলাম। তারপরে আমি এখানে একটু গ্যাপ, বেশি না, কতটুকু গ্যাপ রাখবো আমি দেখাচ্ছি। আমি 2 ইঞ্চি গ্যাপ রেখে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, আমি একটু দেখাচ্ছি। এই আমি এখানে 2 ইঞ্চি গ্যাপ রাখবো। আর এখান থেকে আমি উপরে 6 ইঞ্চি যাব। এই আমি এখান থেকে এইভাবে একটা সোজা দাগ কেটে নিব। এই এখন আমি এটাকে এইভাবে করে এই যে আমার পট্টির কাপড় কিন্তু 2টা হয়ে গেছে, পায়জামার কাপড়। এখন এই কাপড়গুলো আমার আর কোনো কাজের না, আমি এগুলো রেখে দিলাম। তো শাশুড়ি মাকে তাও জিজ্ঞেস করবো যে আম্মা আপনি কি রাবার পরবেন নাকি ডুরি পরবেন। যদি বলে ডুরি পরবো তো এটাতে ডুরি বানিয়ে দিব, আর যদি বলে রাবার পরবো তাহলে রাবার দিব। তো এই তো আজকের মতো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম, কাটাকাটি আর কি। তো এই ফাঁকে রান্নাও করে ফেলছি।
আসেন চলেন দেখাই। আসলে অসুস্থ হলে যে ঘরের কি অবস্থা হয় তা বলার বাইরে। দেখেন আমার ঘরটা কি অবস্থা হয়ে রয়েছে, আমি কি বলবো। তারপর আলহামদুলিল্লাহ আমার ছোট যা আসছিল শান্তা, ও আয়সা কিন্তু ঘর বাড়ি সব ঝাড়ু দিয়ে গেছে। তারপর আমার ছেলে নষ্ট করে ফেলছে। দেখেন ওই দেখেন আমার পিচ্ছি ওই যে ওখানে শুয়ে শুয়ে এই যে মোবাইল টিপতেছে, দেখছেন? এই যে ও মোবাইল টিপতেছে। ওর এটা দিয়েই আমি শান্ত রাখি, কি করব। আর এই যে রাত্রের জন্য ইলিশ মাছ ভেজে নিয়ে আসছি, এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা। আমার পাকঘরের অবস্থাটা দেখাই একটু। এখন সবাই তো আর সব কাজ করে দিবে না বলেন, সবাইটা তো আমি বলতে পারি না যে ভাতের ফ্যান পাশাইছি। ডাল এখানে অলরেডি বলে এসে পড়ছে। এই যে ডাল কিন্তু আজকে রান্না করিনি, কালকে ডাল এটা। তো যাই হোক, এই যে ডাল। আর কালকে যেহেতু শুক্রবার আমাদের গ্যাস থাকে না, আর এই যে এখানে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করছি। আর আসেন আমার মেয়েটাকেও আপনাদের এক ঝলক দেখাই যে আমার মেয়েটার কি অবস্থা। ও অনেক অসুস্থ হয়ে রয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওরে সুস্থ রাখে। এ দেখেন দেখেন, দেখছেন? আমার মেয়েটা যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু ও আমার অনেক সেবা করতো। ও নিজে এখন অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন, হ্যাঁ, যাতে আল্লাহ ওরা তাড়াতাড়ি ভালো করে দেয়। আর যে কালকে যে কাপড়ের কথাটা বললাম, এই দেখেন আমার ছেলে বারিন্দায়, এখন কিন্তু অলরেডি রাত কটা বাজে 11টা। এই দেখেন বারিন্দা ভরা কাপড়, আসলে লাইটটা জ্বালাই নাই। এই যে দেখছেন সব আমার ছেলে, আমার কাপড় আমার ছেলে শুকা দিছে। অবাক লাগে না? আমি কিন্তু আমার কাপড় সহজে কাউকে দিয়ে শুকা দেওয়াই না, ধোয়াইও না। মেয়েটাকে মশাই নিচে রাখছি কারণ অনেক মশা, মশার অত্যাচারে ঘরে থাকা যায় না। আরেকটা জিনিস দেখাই, কি বলবো, অসুস্থতার কারণে অর্ডারি কাজগুলো সব বন্ধ হয়ে রয়েছে। তো আজকে ইকরার সাথে কথা বললাম, ইকরা বললো যে আপি সমস্যা নাই, তুমি তোমার কাজ করো, আস্তে ধীরে যে নিবে সে জানে তুমি অনেক অসুস্থ। তো এই দেখেন এই যে কাঁথাটা, যাক আল্লাহর রহমতে আমি আর 2টা দিন একটু সুস্থ হইলে আমি কাঁথাটা আর একটু কাজ বাকি আছে এই যে এই পাশে আবার হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার মেয়ের জন্য, যাতে আল্লাহ আমাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমি যাতে আবার নিজের কাজ নিজে করতে পারি। আসলে কেউ এসে কাজ করাটা নিজের কাছে খুব খারাপ লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওদের সুস্থ রাখে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।